ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য শো লেটস লিভ ফুটবল। আমি ইশরাফ আছি আপনাদের সাথে। আজ আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ উইক 2 নিয়ে একটু আলোচনা করি। গত মঙ্গলবার এবং বুধবার রাতে যে ম্যাচগুলো হয়ে গেল। ম্যাচ উইক 1-এ মঙ্গল, বুধ এবং বৃহস্পতি 3 দিন খেলা হয়েছিল। বাট এই ম্যাচ উইক 2 থেকে আবার চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক টু ইটস রেগুলার শিডিউল, মঙ্গলবার এবং বুধবার রাতের ম্যাচগুলো। তো যারা আশা করেছিলেন আজ বৃহস্পতিবার ম্যাচ আছে, তারা সেই আশাটা আপাতত সরিয়ে রাখতে পারেন। এই ম্যাচ উইকে, সেকেন্ড ম্যাচ উইকে একটা হেভি ওয়েট ম্যাচ ছিল, সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস পিএসজি, দুই প্রি টুর্নামেন্ট ফেভারিটস। আর এর বাইরে সেমি হেভি ওয়েট ম্যাচ বলতে মোনাকো ভার্সেস ম্যান সিটিটাকে কিছুটা বলা যায়, এবং ভিলারিয়াল এবং জুভেন্টাসের ম্যাচটাকে কিছুটা সেমি হেভি ওয়েট বলা যায়। আর এর বাইরে দুইটা ম্যাচের স্পটলাইট ছিল। একটা হচ্ছে চেলসি ভার্সেস বেনফিকা, যেখানে বেনফিকার কোচ হয়ে চেলসি হোসে মরিনহো তার সাবেক ক্লাব চেলসিতে ফিরে এসেছেন। আর আরেকটা ম্যাচ ছিল গ্যালাতাসারে ভার্সেস লিভারপুল। এটাকে স্পটলাইটে ছিল কারণ লিভারপুল লাস্ট ম্যাচটাতে হেরে এসেছে লিগে, ক্রিস্টাল প্যালেসের সাথে হেরে এই ম্যাচটা খেলতে এসেছিল। এই কারণে একটু ইন্টারেস্ট ছিল সবারই। আর তাছাড়া লিভারপুল যেভাবে এই সিজনের ম্যাচগুলো এখন পর্যন্ত খেলছে, সেই কারণে লিভারপুলের ম্যাচ এখন সবই আসলে একটু আলোচনার কেন্দ্রে থাকবে। তো অবশ্যই শুরু করব আমরা বার্সা ভার্সাস পিএসজি ম্যাচ দিয়ে, যেটাকে অনেকে ফাইনালের ড্রেস রিহার্সালও বলছেন। কারণ গত সিজনে এই দুটো দল যে ফুটবলটা খেলেছে, এই দুটো দলেরই ফাইনাল হওয়ার কথা ছিল। বাদশাদে ইন্টার মিলান সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে, এবং ফাইনালে গিয়ে তারা যেভাবে 5-0 গোলে পিএসজির কাছে ধরাশায়ী হয়, তো সবার একটু আসলে একটু হতাশই ছিলেন আর কি, বার্সা পিএসজির ফাইনালটা না দেখায়। তো দুটো ক্লাবই এবার তাদের কোর টিমটাকে ধরে রেখেছে সামান্য লেভেলে। এটা ইগনোরেবল তারা যে অ্যাডিশনগুলো করেছে। তো এই ম্যাচটার দিকে অনেকে তাকিয়েছিল, যদিও পিএসজির আসলে ফরওয়ার্ড লাইনের মূল তিনজনই ছিলেন না। কাভারাশকেলিয়া, উসমান দেমবেলে এবং দেসিরে দুয়ে, এই তিনজনের কেউই ছিলেন না। আর অন্যদিকে বার্সা মোটামুটি লেভানডস্কি ছাড়া তারা মোটামুটি মূল টিমই পেয়েছে। বাট বার্সার মাঠে গিয়ে পিএসজি এই ম্যাচটা জিতে গেল 2-1 গোলে, এবং শেষের দিকে বলেছে এই সিজনটা সব ক্লাবই কম বেশি আসলে লেট গোল দিয়ে জেতার একটা ইনস্ট্যান্স হচ্ছে, মানে ফ্রিকোয়েন্ট ইনস্ট্যান্স হচ্ছে। তো এই সিজনটা এরকম চলতে থাকলে এই সিজনটা আশা করা যায় গতবারের মতোই একটা এন্টারটেইনিং সিজন হবে, মনে রাখার মতো একটা সিজনই হবে। তো যাই হোক, পিএসজি তাদের সেমি ফুল স্কোয়াড নিয়েই আসলে তারা বার্সেলোনার সাথে জিতে এসেছে। এটা থেকে অনেকেই আহ, এই দুটো দলের মধ্যে কাউকে এগিয়ে রাখার হলে হয়তো পিএসজিকেই এগিয়ে রাখবেন পুরো চ্যাম্পিয়ন্স লিগ সিজনের জন্য। তবে স্টিল এই চ্যাম্পিয়ন্স লিগের সিজনটা মাত্র শুরু। পুরো লিগ সিজন, পুরো ইউরো সিজনটাই মাত্র শুরু হয়েছে। এখান থেকে আহ, অনেক সময় এখনো বাকি, অনেক দূর যেতে হবে। ফর্মের আপস অ্যান্ড ডাউনস হবে, এবং ইনজুরি সমস্যা হবে, আবার জানুয়ারি সামার ট্রান্সফার উইন্ডো হবে, তো থিংস উইল ফ্রিকুয়েন্টলি চেঞ্জ। তো বার্সার আসলে খুব বেশি চিন্তাগ্রস্ত হওয়ারও তেমন কিছু নাই, আবার পিএসজিরও খুব আশাবাদী হওয়ার মতো কিছু নাই। তো এই দুটো দলের খেলাটা শুরুর দিকে পড়ে যাওয়ায় আহ, আমার মনে হয় দুই দলের জন্যই ভালোই হয়েছে। তারা তাদের শক্তি এবং দুর্বলতা নিয়ে অ্যানালাইজ করার যথেষ্ট সময় পাবে। আর এর বাইরে ম্যান সিটি তারা ড্র করেছে মোনাকোর মাঠে গিয়ে 2-2, এবং তারা 2-1 গোলে লিড করছিল, ইনজুরি টাইমে তারা গোল কনসিড করেছে। অ্যান্ড সেম হ্যাপেন টু জুভেন্টাস ভিলারিয়াল ম্যাচেও, সেখানেও ইনজুরি টাইমে ভিলারিয়াল গোল দিয়ে 2-2 গোলে খেলাটা শেষ করেছে। এবং ম্যান সিটির হয়ে যথারীতি আর্লিং হল্যান্ডই 2 গোল করেছেন। আর বার্সা পিএসজির ম্যাচে পিএসজির হয়ে গোল করেছেন মাইউলু, এবং শেষের দিকে গোলটা করেছেন গনসালো গার্সিয়া।
দুজনই সাধারণত তাদের ফরওয়ার্ড লাইনের ব্যাকআপ, এবং পিএসজি নিশ্চয়ই এতে বেশি আশাবাদী হবে যে তাদের ব্যাকআপরাও তারা স্কোরিং শিটে ভালোভাবেই আছেন। আর বার্সার হয়ে গোলটা করেছেন, এই মুহূর্তে মনে করতে পারছি না, তো লামিন ইয়ামালের কথা একটু না বললেই নয়। লামিন ইয়ামাল, সবাই আশা করছেন লামিন ইয়ামালকে এবার ব্যালন ডিওর উইনার হিসাবেই সামনে দেখছেন। কালকের ম্যাচেও তার আসলে লাইভলি উপস্থিতি ছিল। তিনি একটু ইনজুরি সমস্যা থেকে উঠেছেন। লিগে লাস্ট ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তিনি সাবস্টিটিউট নেমেছিলেন, এবং নামার সাথে সাথেই তিনি লেভানডস্কিকে দিয়ে গোল করিয়েছিলেন। এই ম্যাচেও তিনি শুরু থেকেই ছিলেন, শেষ পর্যন্তই ছিলেন, এবং অ্যাক্টিভ উপস্থিতি। তাকে নিচে নেমেও খেলতে দেখা গেছে, ডিফেন্সেও তাকে দেখা গেছে। এটা একটা বার্সেলোনার জন্য একটা গুড নিউজ, বার্সেলোনার সমর্থকদের জন্য, যে হ্যান্সি ফ্লিক হয়তো তার হাইলাইন ডিফেন্সকে একটু হলেও কিছু কম্প্রোমাইজ করে কিছুটা প্র্যাগম্যাটিক ওয়েতে দলটাকে পরিচালনা করছেন। তো লামিন ইয়ামালের আমার কাছে মনে হয়েছে তিনি একটু বেশি বোধহয় এখন একটু প্রেডিক্টেবল হয়ে গেছেন। তিনি বল নিয়ে ড্রিবলিং করে তিনি পেনাল্টি বক্সের কর্নারে যাচ্ছেন, এবং সেখান থেকে একজনকে কাটিয়ে ফার কর্নারকে টার্গেট করে শ্যুটটা করছেন, এবং ওয়াইড হচ্ছে। এটা লাস্ট 2 ম্যাচ ধরে একই জিনিস দেখছি। তো আমার মনে হয় লামিন ইয়ামালকে আরেকটু বেশি কাভারেজ, এরিয়া কাভারেজ তার বাড়াতে হবে, এবং একটু ডিফারেন্ট শুটিং স্ট্র্যাটেজিতে তার যাওয়া দরকার। প্রেডিক্টেবল হলে তাকে আটকানো সহজ হয়ে যাবে, যেটা আসলে কাম্য না। এই সিজনে আমরা লামিন ইয়ামালকে তার ভবিষ্যৎ যেভাবে দেখতে চাচ্ছি সেভাবেই এখনই তাকে দেখতে চাচ্ছি। তার আসলে অনেক সময় আছে, তিনি তার ক্রিয়েটিভিটি ডেফিনেটলি বাড়তে থাকবে, অভিজ্ঞতা যত বাড়তে থাকবে ক্রিয়েটিভিটি বাড়তে থাকবে, তো সেক্ষেত্রে তার ডেভেলপমেন্ট হবে। বাট পরপর 2 ম্যাচ একই জিনিস দেখে একটু তার প্রতি একটু দাবি বলতে পারেন, সমর্থকদের কাছ থেকে একটু দাবি, হয়তো আরেকটু বেশি কিছু করার থাকবে। আর স্পটলাইটে আরও 2টা ম্যাচ ছিল, যেটা বললাম। একটা হলো চেলসিতে এসেছিল বেনফিকা, চেলসির মানে স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে। বেনফিকার কোচ হয়ে ব্যাক টু হিজ ফর্মার ক্লাব হোসে মরিনহো। হোসে মরিনহো আসলে এত কালারফুল একটা ক্যারেক্টার যে তিনি যে দলে থাকবেন সেই দলের প্রতি মানুষের একটু মানে আকর্ষণ থাকবেই। বেনফিকাকে নিয়ে হয়তো ম্যাচ উইক 1-এ আমরা খোঁজ খবর করিনি, কিন্তু মরিনহো এলেন, এসেই তিনি অলরেডি পর্তুগালে তাদের রেফারিং ইউনিয়নের এগেনস্টে তার একটা কনফ্লিক্ট অলরেডি শুরু হয়ে গেছে, একটা টাচ লাইন ব্যানও আসতে পারে। সো মরিনহো যেখানে থাকবেন সেখানে দেয়ার উইল বি স্টোরিজ, এবং তিনি মানে মরিনহোর যত কন্ট্রোভার্সিগুলো আছে, মরিনহো নামা বলতে পারেন, মরিনহো নামা নিয়ে আমরা একটা এপিসোড করবো, আশা করা যায়। এক এপিসোডেও শেষ হবে না। মরিনহো এমনই একটা কালারফুল ক্যারেক্টার। তো যাই হোক, চেলসিতে তার ফিরে আসাটা এদিন সুখকর হয়নি। চেলসি 1-0 গোলে জিতেছে, একটা আত্মঘাতী গোলে। চেলসির হয়ে গার্নাচো বেশ লাইভলি একটা উপস্থিতি ছিল তার, এবং তিনি এই ওন গোলটা ইনস্টিগেট করেছিলেন। তবে পেদ্রো নেতোর কথা না বললেই নয়। পেদ্রো নেতো অসাধারণ খেলছেন এই সিজন, পুরো সিজনটাই এখন পর্যন্ত পেদ্রো নেটো অসাধারণ খেলছেন চেলসির হয়ে। চেলসির সামগ্রিক রেজাল্ট হয়তো খুব সুখকর না, বাট পেদ্রো নেটো ইজ দেয়ার পারফর্মিং। আর আরেকটা ম্যাচ ছিল গ্যালাতাসারে এবং লিভারপুল গ্যালাতাসারেতে গিয়ে 1-0 গোলে হেরেছে। এই লিভারপুল, আর্নে স্লট আসলে তার দল এতদিন জিতছিল, পরপর 7টা ম্যাচ তারা জিতেছে,
জিতে গত লাস্ট ম্যাচে লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে, আবার আজ হারলো গ্যালাতাসারের কাছে। ম্যাচগুলো তারা জিতছিল, তারা লিগের টপ পজিশনে আছে, বাট লিভারপুল হ্যাজ সাম প্রবলেমস এবং আর্নে স্লট সেটা জানেন। সেটা জেনেই তিনি এই ম্যাচটা খেলতে নেমেছিলেন এবং আমার মনে হয় গালাতাসারাইকে একটু তিনি আন্ডার এস্টিমেট করেছেন কিনা জানি না, একটা বেশ বড়সড় এক্সপেরিমেন্টাল একটা সেট আপ তিনি লাইন আপ ফিল্ড করেছিলেন, যেখানে সালাকে স্টার্ট করাননি, সালার জায়গায় রাইট উইঙ্গার হিসাবে খেলিয়েছেন তিনি ফ্রিম্পংকে, যিনি বেসিক্যালি রাইট ব্যাক। এবং সালা যখন আফ্রিকান ন্যাশনালস কাপ খেলতে যাবেন জানুয়ারিতে, তখন ফ্রিম্পংকে দিয়েই সেই জায়গায় খেলানো হবে। তো সেই এক্সপেরিমেন্টটা তিনি এই গ্যালাতাসারে ম্যাচেই সেটা করেছেন এবং রাইট ব্যাকে তিনি খেলালেন স্লোবোসলাইকে। পরবর্তীতে যখন সেটা ওয়ার্ক করলো না, তখন ফ্রিম্পংকে তিনি সাব করে ব্র্যাডলিকে নামালেন এবং সবোসলাই তখন তার ইউজুয়াল পজিশনে খেললেন। দেখেন লিভারপুলের এই সিজনে তারা লেট গোলেই তারা জিতছিল এবং সেখানে গোলগুলো কে করেছেন সেগুলো যদি আমরা একটু দেখি, কিয়েজা গোল করেছেন দুটো, তারপর নিউ ক্যাসেলের সাথে গোল করেছেন 17 বছরের রিও এনইউমোহা, এবং ইনজুরি টাইমে পেনাল্টিতে গোল পেয়েছিলেন সালা। তো মানে ওপেন প্লে থেকে লেট উইনারগুলা যেগুলো এতদিন লিভারপুল খেলছিল, স্কোর করছিল, সেগুলো আসলে তাদের রেগুলার স্টার্টার বা তাদের যে হাই এক্সপেন্সিভ তাদের ফরওয়ার্ড লাইন আপ, তারা কিন্তু সেভাবে গোল করছিলেন না। কারাবাও কাপের ম্যাচে ইসাক গোল করেছেন, সেটাই একমাত্র তার এখন পর্যন্ত লিভারপুলের জার্সিতে একমাত্র গোল। এটার বিষয়ে একটু মানে আমার মনে হয় লিভারপুল তাদের সেট আপটা ঠিক করতে পারছেন না আর্নে স্লট। এখান থেকেই তার চিন্তার বিষয়গুলো আছে এবং এই কারণেই তিনি এই এক্সপেরিমেন্টগুলো করছেন। এটা লিভারপুল যত তাড়াতাড়ি সর্ট আউট করতে পারবে, আমার মনে হয় লিভারপুল তার সিজনের ফ্লোতে আবার ফিরে আসতে পারবে। এখন পর্যন্ত লিভারপুলের আসলে চিন্তার ভাঁজ রয়ে গেল, তাদের ফরওয়ার্ড লাইন ইজ নট ফায়ারিং। বার্ডস এবং ইসাক তারা এখন পর্যন্ত লিগে কোনো গোল নেই, কোনো অ্যাসিস্ট নেই। সালাহ লাস্ট সিজন অসাধারণ একটা সিজন তিনি কাটিয়েছেন এবং 30+ সারা মানে এখন আসলে তার কাছ থেকে খুব বেশি আমি এক্সপেক্টও করছি না। বাট লিভারপুল তারা এখন একিদিকে তিনি দিয়ে ইয়ের সাথে গালাতাসারের সাথে একিদিকে দিয়ে স্টার্ট করিয়েছেন, ইসাককে নামিয়েছেন সাবস্টিটিউট হিসাবে, এবং একিদিকে এবং ইসাক দুইজনই ফরওয়ার্ড লাইনে ছিলেন। আমার মনে হয় একিদিকে এবং ইসাককে একসাথে খেলানোর একটা ছক স্লটকে বের করতেই হবে, আদারওয়াইজ এই সিজনে তাদের গোল দিয়ে ভুগতে হবে। এখন পর্যন্ত তিনি ওয়ার্কলোড ম্যানেজ করে খেলাচ্ছেন, যেটা আমার কাছে ভালো লাগছে, বাট যতক্ষণ পর্যন্ত না তারা স্কোরিং শিটে রেগুলার নাম লেখাচ্ছেন, ততক্ষণ আসলে এটাকে ভালো বলার স্কোপ কমিয়েছে। যাই হোক, লিভারপুলকে নিয়ে অনেক কথা হয়ে গেল। লিভারপুল একটা বড় ভিশন নিয়ে সামনে এগোচ্ছে, আমি এটা আগের এপিসোডেও বলেছি। তারা লিগেসি, ফর লং টার্ম লিগেসি তারা ক্রিয়েট করার মতো রিসোর্স অ্যাকোয়ার করেছে এবং আমি মোটামুটি শিওর তারা সাকসেসফুল হবে। বাট এই সিজনে যত তাড়াতাড়ি তিনি সেটা সর্ট আউট করতে পারবেন, সেটাই হবে তার দলের জন্য ভালো। এই সিজনে হয়তো শেষ পর্যন্ত যাই হোক, সেটা একটা মানে ডিজাস্টার যেন না হয়, সেটার জন্যই এই তাড়াতাড়ি তার সেট আপটা তৈরি করতে হবে। আর এর বাইরে বড় টিম যারা ছিল, বড় ক্লাব যারা ছিল চ্যাম্পিয়ন্স লিগে এই ম্যাচে সবাই জিতেছে। রিয়াল মাদ্রিদ কাইরাত আলমাতির এগেন্সে জিতেছে 5-0। কিলিয়ান এমবাপে হ্যাট্রিক করেছেন, তার 2 ম্যাচে 5টা গোল হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের। এবং এবার কিলিয়ান এমবাপের দিকেই আসলে সবার নজরটাই থাকবে।
আর অ্যাথলেটিকো মাদ্রিদ 5-1 গোলে ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে। তারা এর আগের মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকেও 5টা গোল দিয়েছিল, ফ্রাঙ্কফুর্টকেও এক পরের ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে 5-1 গোলে হারালো। এটা অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য আসলে আনইউজুয়ালি, পরপর 2 ম্যাচে তারা 5 গোল করলো। তারা সাধারণত ডিফেন্সিভ খেলার জন্যই বিখ্যাত। সেক্ষেত্রে এটা ভালোই রেজাল্ট বলতে হবে আর কি। আর্সেনাল অলিম্পিয়াকসের এগেনস্টে জিতেছে 2-0 গোলে, ডটমুন্ড জিতেছে বিলবাওর এগেনস্টে 4-1 গোলে, এবং নিউক্যাসল ইউএসজির অ্যাওয়ে ম্যাচ জিতে এসেছে 4-0 গোলে। নিউক্যাসলের আগের ম্যাচে তারা আর বার্সেলোনার কাছে হেরেছিল, 4টা গোল কনসিড করেছিল, 4-2। আর এর বাইরে টটেনহাম ড্র করেছে বডো গ্লিম্পটের এগেনস্টে। বডো গ্লিম্পটের ব্যাপারে আমি আগে বলে রেখেছিলাম, তাদেরকে জায়ান্ট কিলার টিম হিসাবে আমি রেখেছি। 2-1টা ঘটনা, অদ্ভুত ঘটনা ঘটাতেই পারে তারা। টটেনহাম হয়তো সেই হিসাবে জায়ান্ট না, বাট স্টিল টটেনহামকে তারা 2-2 গোলে একটা ড্র উপহার দিয়েছে টটেনহামের এগেনস্টে। এটা একটা গ্লিম্পস বলতে পারেন তাদের জায়ান্ট কিলিং অ্যাটিটিউডে। ইন্টার মিলান 3-0 গোলে জিতেছে স্লাভিয়া প্রাগের এগেনস্টে। বায়ার্ন জিতেছে পাফোসের এগেনস্টে, সাইপ্রাসের দল, পাফোসের এগেনস্টে 5-1। আর এর বাইরে নেপোলি প্রথম ম্যাচটা হেরেছিল তারা ম্যানচেস্টার সিটির কাছে। এই ম্যাচে তারা স্পোর্টিং লিসবনকে তারা 2-1 গোলে হারিয়েছে। আর এর বাইরে আর বলার মতো আর কারাবাগ আজারবাইজানের দল। কারাবাগ তারা কোপেনহেগেনকে হারিয়েছে 2-0 গোলে। এখন টেবিল টপার হিসাবে যে কয়েকজন আছে এখন 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে, তাদের মধ্যে কিন্তু কারাবাগ আছে। এটা একটা বেশ ইন্টারেস্টিং সিন আমি বলবো। যাই হোক, এই বার্সেলোনা পিএসজির ম্যাচ দিয়ে শুরু করেছিলাম, বার্সেলোনা পিএসজির ম্যাচ দিয়ে শেষ করি। এই সামনেই আছে এল ক্লাসিকো, অক্টোবরেই সম্ভবত, অক্টোবরের লাস্ট উইকে সম্ভবত এল ক্লাসিকো আছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে। তো গত সিজনে রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো তারা 4টা ম্যাচ, লিগের 2টা, তারা তাদের কাপ কম্পিটিশন যেটা কোপা ডেল রেতে একটা ম্যাচ ছিল, এবং আরেকটা সম্ভবত সুপার কাপ, 4টা ম্যাচেই তারা রিয়াল মাদ্রিদ হেরেছিল বার্সেলোনার কাছে। এবারের রিয়াল মাদ্রিদকে আমি ডিফারেন্ট চেহারায় দেখছি। ভিনিসিয়াস জুনিয়র এবার ফর্মে আছেন, আর্দা গুলার, রাউল গনসালো গার্সিয়া এবং বেলিংহামও সম্ভবত ইনজুরি থেকে ফিরে আসছেন। রড্রিগো, গতকাল রড্রিগো একটা ভালো ম্যাচ উপহার দিয়েছেন। আপনারা ম্যাচ রিভিউতে যে কোনো ম্যাচ রিভিউ করলে দেখবেন। তো এবার রিয়াল মাদ্রিদ বার্সেলোনা কিন্তু এই রিয়াল মাদ্রিদের এগেনস্টে আমি মোটামুটি শিওর এবার সেরকম রেজাল্ট পাবে না। এবং গতবার বার্সেলোনা তাদের হাই লাইন ডিফেন্স দিয়ে কিলিয়ান এমবাপেকে 4বার বা 5বার তারা অফসাইড ট্র্যাপে ফেলেছিল, এবং মানে সেটা আমার মনে হয় জাবি আলোনসো সেটা খুব ভালোভাবেই জানেন। তিনি সেটা নিয়ে ডেফিনেটলি হোমওয়ার্ক করবেন। এবার ওরকম হাইলাইন ডিফেন্স দিয়ে অফসাইড ট্র্যাপে যদি রিয়াল মাদ্রিদ সেই ট্র্যাপ ব্রেক করতে পারে, তাহলে গতবার রেজাল্ট যেটা হয়েছিল 4-0, সেটা এবার অন্যরকম কিছু হয়ে যেতে পারে, এটাই আমার মনে হচ্ছে। দেখা যাক, লেটস কিপ ফিঙ্গার্স ক্রসড ফর দ্য এল ক্লাসিকো। Till then, thank you very much. See you again very soon.